হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তারা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে, বিশেষ করে ট্রান্সলেশনের জন্য যে প্রসেস বা কুইক মেথড দরকার সেগুলো তোমরা জানতে পারবে, এবং সাথে সাথে অনেক গ্রামাটিক্যাল বিষয় এবং নতুন নতুন শব্দ কিন্তু আমি ক্লাসে প্রোভাইড করে থাকি। তো চলো প্রথম থেকে আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমে আছে যে গুপ্তিপাড়ার বিশম্বরবাবু পালকি চড়ে চলেছেন পালকি চড়ে। আচ্ছা, গুপ্তিপাড়ার বিশম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। তো প্রথমে আমাদের এই সেন্টেন্সটাকে দেখতে হবে কোন টেন্সে আছে, এবং সেন্টেন্সটাকে আমরা যেহেতু চলেছেন, তো বর্তমানে কোনো কিছু চলা বোঝালে, তাহলে কি বর্তমানে কোনো কিছু চলা বোঝালে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। বোঝালে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা প্রত্যেকে জানি, তবু একবার লিখছি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, অর্থাৎ অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম আইএনজি, দেন অবজেক্ট, দেন রিমেইনিং। তো এইভাবে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজব। তো সাবজেক্ট কিন্তু এখানে, অর্থাৎ যিনি কাজটি করছেন তিনি হচ্ছেন গুপ্তিপাড়ার বিশম্বরবাবু। তো প্রথমে লিখব যে কি বিশম্বরবাবু অফ কোথাকার, গুপ্তিপাড়ার। তাহলে বিশম্বরবাবু অফ গুপ্তিপাড়া। তো গুপ্তিপাড়া যেহেতু একটা স্থানের নাম বোঝাচ্ছে নির্দিষ্ট, ওর জন্য আমরা প্রপার নাউনে কিন্তু কি করি, যে ফার্স্ট লেটার আছে সেটা কিন্তু আমরা ক্যাপিটাল লিখি। তো সেইভাবে লিখলাম যে বিশম্বরবাবু অফ গুপ্তিপাড়া চলেছেন। তাহলে ইজ গোয়িং, কোথায় চলেছেন, সপ্তগ্রাম। ইজ গোয়িং টু সপ্তগ্রামে চলেছেন। আচ্ছা, কিসে চড়ে, পালকি চড়ে। তাহলে কি লিখবো, রাইডিং ইন এ প্যালানকুইন, একটা পালকি চড়ে চলেছেন। তো এখানে আমরা দেখলাম যে বিশম্বরবাবু অফ গুপ্তিপাড়া, এটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ গোয়িং অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানে আছে, মেন ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে আইএনজি করা হয়েছে, অর্থাৎ গোয়িং। আর কি টু সপ্তগ্রামে চলছেন, রাইডিং ইন এ প্যালানকুইন, একটা পালকি চড়ে। তো এখানে কিন্তু রাইডিংটাকে আমরা পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ এটাকে আমরা কি একটা অসমাপ্ত ক্রিয়ায় পরিণত করেছি, কারণ বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব ও মেন ভার্ব বসানো হয়ে গেছে, সুতরাং পরের যে চড়ে, অর্থাৎ এখানে কিন্তু পরিপূর্ণ ভার্বটি নয়। তো এখানে চড়ে, গিয়ে, খেয়ে যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইএনজি যুক্ত করে সেটাকে পার্টিসিপেল ফর্ম ব্যবহার করে বাক্যে ব্যবহার করব। তো সেইভাবে ব্যবহার করেছি। তো আমরা এই সেন্টেন্সটাকে আবার অন্যরকমভাবে লিখতে পারি কি, বিশম্বরবাবু অফ গুপ্তিপাড়া ইজ গোয়িং টু সপ্তগ্রাম ইন এ কি ডুলিও বলতে পারি, ইন এ ডুলি, বা আমরা বলতে পারি কি ইন এ গো কার্ট অর্থাৎ পালকি। তো আমরা কিন্তু প্যালানকুইন, ডুলি এবং গো কার্ট এই সমস্ত ওয়ার্ডগুলো লিখে নেব। অর্থাৎ যখন ট্রান্সলেশনের সময় যখন যে ওয়ার্ড মনে পড়বে, খুব দ্রুত কিন্তু আমাদের করতে হবে, সেই কারণে যখন যেটা মনে পড়বে তখনই আমরা সেটা দিয়ে ট্রান্সলেশন শুরু করে দেবো। আমাদের ভাবার কোনো সময় থাকবে না এক্সাম হলে, কারণ 6টা আইটেম আমাদের কি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের লিখতে হয়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি ফাল্গুন মাস। তো প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমি বলছি। তো দেখো কি আছে, যে ফাল্গুন মাস। তাহলে কি বলবো আমরা, যে এখন হয়, এই কথাটা কিন্তু উজ্জ্বল রয়েছে, এখন হয় ফাল্গুন মাস। তাহলে কি লিখব, তো যখন আমি বর্তমানের কিছু বর্ণনা করব তখন কিন্তু এখন শব্দটার প্রয়োজন পড়ে না, কিন্তু বাংলায় এখন হয় ফাল্গুন মাস এরকম আমরা বলি। তাহলে কি লিখব, যে ইট ইজ দ্য মান্থ অফ ফাল্গুন মাসটা কি, এটা কিন্তু বাংলা মাস। তো সেই কারণে ফাল্গুন মাসকে বাংলাতে ফাল্গুন মাসই বলা হয়, ইংলিশেও ফাল্গুন মাস বলা হয়, সেই কারণে এটাকে বাংলা মাসের ক্ষেত্রে আমরা ফাল্গুন লিখলাম। তাহলে কি ইট ইজ দ্য মান্থ অফ ফাল্গুন, এখন হয় ফাল্গুন মাস বা ফাল্গুন মাসের সময়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। প্রথমে নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমি বলছি কি কিন্তু এখনও খুব ঠান্ডা। দেখো বাক্যটা নিজেরা ট্রাই করো।
তো দেখো এই সেন্টেন্সটা কিন্তু আছে কিন্তু এখনও খুব ঠান্ডা, অর্থাৎ এখানে কিন্তু আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, কিন্তু এখনও হয়, হয় কথাটা এখানে সাইলেন্ট আছে, এখনও হয় খুব ঠান্ডা। তো আমরা কি লিখব? তাহলে প্রথমে লিখব বাট, কিন্তু, বাট ইয়েট, ইয়েট কিন্তু এখনও, ইট ইজ টু কোল্ড কিন্তু এখনও হয় খুব ঠান্ডা, বা আমরা লিখতে পারি বাট স্টিল ইট ইজ ভেরি কোল্ড, বা কি লিখতে পারি বাট ইয়েট ইট ইজ সো কোল্ড। তো সমস্ত অল্টারনেটিভ বাক্যগুলো তোমরা দেখে নিও এবং সঙ্গে সঙ্গে লিখেও নিও, এতে তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস যেমন তোমাদের স্পিড বাড়বে, তেমনি তোমাদের নতুন নতুন অর্থ সম্পর্কে জানতে পারবে এবং মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি দেখো, কিছু আগে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। তো অলরেডি হয়ে গেছে। এবার তোমরা একটু ভাবো, তারপরে আমি বলছি। চলো দেখো এখানে হয়ে গেছে, যখন হয়ে গেছে বোঝাবে তখন কিন্তু আমরা ইতিমধ্যে হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগে যে কাজটা হয়ে গেছে কিন্তু বর্তমানে তার প্রভাব রয়েছে, তেমন বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে কিছু আগে, অর্থাৎ এখানে কিন্তু এমন বললে আর ভালো হবে যে কিছুদিন আগে, কিছুদিন আগে, তাহলে কিন্তু সেন্টেন্সের যে মুড বা ভাব সেটা কিন্তু বজায় থাকবে। তাহলে কি, কিছুদিন আগে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। তো আমরা যদি এরকমটা দেখি তাহলে কিন্তু, বা এরকমটা ভেবে নিই, তাহলে কিন্তু সেন্টেন্স আরও ইজি হবে আমাদের ক্ষেত্রে ট্রান্সলেশন করার জন্য। তো আমরা কি বলবো, যে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তাহলে এটা আমরা লাস্টে লিখব, তার আগে আমরা সাবজেক্ট দেখব। সাবজেক্ট যেহেতু নেই, তো বৃষ্টি বা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইট ব্যবহার করি। তাহলে কি লিখব, যে ইট হ্যাজ রেইনড, অর্থাৎ বৃষ্টি হয়ে গেছে। ইট হ্যাজ রেইনড, রেনের সাথে আমরা যখন ইট যোগ করব তখন কিন্তু এটা ভার্বে পরিণত হবে। ইট হ্যাজ রেইনড কি প্রায় 1 সপ্তাহ ধরে, ফর অ্যাবাউট এ উইক, প্রায় 1 সপ্তাহ ধরে, এ ফিউ ডেজ অ্যাগো, অর্থাৎ 1 সপ্তাহ ধরে। বা এটাকে আমরা কিন্তু অন্যভাবে লিখতে পারি, যে ইট হ্যাজ রেইনড ফর অ্যাবাউট, বা ফর অলমোস্টও লিখতে পারি, ফর অলমোস্ট কি এ উইক 1 সপ্তাহ ধরে কি তখন আমরা ফিউটা না লিখে আমরা কিন্তু লিখতে পারি সাম ডেজ। ফিউটাকে আমরা সাম ডেজও বলতে পারি, সাম ডেজ অ্যাগো। তো এই দুটো অল্টারনেটিভ সেন্টেন্সই তোমরা লিখে নেবে, তোমাদের যেটা সুবিধা হবে সেইটা তোমরা লিখবে, এবং দুটো সেন্টেন্সই তোমাদের প্র্যাকটিসের সময় বা তোমরা খাতায় লিখে নিও, এতে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের মধ্যে আরও দক্ষতা ইনক্রিজ হবে সর্বোপরি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বিশম্বর বাবুর গায়ে এক মোটা কম্বল। তো এখানে কিন্তু আমরা কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, ভার্ব কি সাইলেন্ট। তো ভার্বটা আমরা এখানে করে নেব। কি করব, প্রথমে নিজেরা একটু ট্রাই করো, তারপর বলছি। তো আমরা যদি আমাদের মতো করে এটা বলি, তাহলে আমরা কিন্তু বলবো যে বিশম্বর বাবু গায়ে একটি মোটা কম্বল পরে আছে। তো এমনটাই আমরা বলবো, তো সেইভাবে আমরা লিখব। চলো, তো আমরা লিখব যে বিশম্বর বাবু ইজ ওয়্যারিং, অর্থাৎ পরে আছেন, বিশম্বর বাবু ইজ ওয়্যারিং এ থিক ব্ল্যাঙ্কেট, একটা মোটা কম্বল। বিশম্বর বাবু ইজ ওয়্যারিং এ থিক ব্ল্যাঙ্কেট, অর্থাৎ বিশম্বর বাবু পরে আছেন একটি মোটা কম্বল। বা আমরা এইভাবে বলতে পারি যে বিশম্বর বাবু কি ইজ পুটিং অন, অর্থাৎ এর যে মেন ফর্ম সেটা হচ্ছে কিন্তু পুট অন, পরিধান করা। বিশম্বর বাবু ইজ পুটিং অন এ, তো থিকের বদলে আমরা কি ইউজ করতে পারি, আমরা কিন্তু হেভিও বলতে পারি। বিশম্বর বাবু ইজ কি পুটিং অন এ হেভি
ব্ল্যাঙ্কেট বা আমরা রাগও বলতে পারি, তবে ব্ল্যাঙ্কেটটাই পারফেক্ট, কারণ রাগ আমরা যখন মেঝেতে পাতবো তখন হবে রাগ, কিন্তু আমরা যখন গায়ে দেবো তখন সেটা আমরা ব্ল্যাঙ্কেটই বলি। তো বিশ্বম্বরবাবু ইজ পুটিং অন, পরিধান করে আছেন কি, এ হেভি ব্ল্যাঙ্কেট, একটা ভারী বা মোটা কম্বল, বা বিশ্বম্বরবাবু ইজ ওয়ারিং এ থিক ব্ল্যাঙ্কেট, একটা মোটা বা পুরো কম্বল গায়ে দিয়ে আছেন। তো আমরা দুটো অল্টারনেটিভ সেন্টেন্সই লিখে নেব এবং আমরা প্রথমত আমাদের মতো সেন্টেন্সটি করে নিলাম। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লাঠি। তো আমাদের মতো করে এটা করে নেব। প্রথমে নিজেরা একটু ভাবো। তাহলে আমরা যদি এটা বলি, এইভাবে বলবো যে তার শম্ভু চাকর পালকির সঙ্গে চলেছে, হাতে একটি লম্বা লাঠি ধরে আছে। তো এইভাবেই আমরা বলবো। তাহলে চলো সেইভাবে আমরা লিখি। তাহলে কি লিখবো, হিজ সার্ভেন্ট কি, শম্ভু চাকর। তাহলে হিজ সার্ভেন্ট শম্ভু ইজ ওয়াকিং অর্থাৎ চলেছেন কি, is walking with the palanquin, পালকির সাথে কি, হাতে এক লম্বা লাঠি। তাহলে হোল্ডিং এ লং স্টিক in his hand। তাহলে কি লিখলাম, হিজ সার্ভেন্ট শম্ভু ইজ ওয়াকিং উইথ দ্য প্যালানকুইন, পালকির সাথে হেঁটে চলেছে কি, হোল্ডিং এ লং স্টিক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা লম্বা লাঠি ধরে। বা এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি যে হিজ অ্যাটেন্ডেন্ট শম্ভু কি, ইজ গোয়িং উইথ দ্য কি, প্যালানকুইন বা প্যালানকুইনটাকে আমরা কিন্তু বলতে পারি ডুলি, বা আমরা বলতে পারি গোকার্ট কি, হোল্ডিং অর্থাৎ হাতে ধরে, বা আমরা এটাকে ক্যাচিংও বলতে পারি, ক্যাচিং এ কি, টল স্টিক ইন হিজ হ্যান্ড। তো এই দুটো অল্টারনেটিভ সেন্টেন্সই তোমরা লিখে নেবে এবং এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে বিভিন্ন রকমভাবে লিখতে পারি। তোমাদের জাস্ট দুটো পদ্ধতি দেখালাম। তো এইভাবে তোমরা কিন্তু যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের দক্ষতা তত বেশি বাড়বে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। তো এখানে একটা জিনিস আছে যে পালকির, তো নিজেরা প্রথমে ট্রাই করো তারপর আমি বলছি। তো দেখো এখানে হবে কি, পালকির ছাদে একটা ওষুধের বাক্স। আমরা যদি এটা বলি যে ওষুধের বাক্স আছে পালকির ছাদে এবং সেটা দড়িতে বাঁধা, এইভাবে বলতে পারি, অথবা ও একটা ওষুধের বাক্স পালকির ছাদে দড়িতে বাঁধা। তো এইভাবে আমাদের সুবিধা মতো কিন্তু আমরা করে নেব। যদি আমাদের সুবিধা মতো করে নিই, ট্রান্সলেশন কিন্তু আমরা দ্রুত করতে পারবো। আর সেটা শুধুমাত্র ভাবটা ঠিকঠাক থাকলেই হবে এবং আমরা যে সেন্স বা অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মুড আমাদের সেন্টেন্সটা ঠিক হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তাহলে কি বলবো যে এ মেডিসিন বক্স, একটা ওষুধের বাক্স কি, ইজ অন দ্য রুফ বা অন দ্য টপ, দুটোই বলতে পারি, বা অন দ্য সিলিংও বলতে পারি। তাহলে এ মেডিসিন বক্স অন দ্য রুফ বা অন দ্য টপ, অন দ্য সিলিং, আমরা যেটা বলবো সেটাই কারেক্ট কি, অফ দ্য ডুলি। এবারে প্যালানকুইন লিখলাম না, এটা ডুলি লিখলাম। তাহলে এ মেডিসিন বক্স অন দ্য রুফ বা অন দ্য টপ অফ দ্য, অথবা অন দ্য সিলিং অফ দ্য ডুলি, অর্থাৎ পালকির টাইড, যেটা কিনা বাঁধা রয়েছে, বাঁধা কি, টাইড বলতে পারি, বা আমরা কিন্তু এটাকে ট্যাগড বলতে পারি, ট্যাগড অর্থাৎ বাঁধা, টাইড, ট্যাগড, বা আমরা বলতে পারি ফিক্সড অর্থাৎ বাঁধা কি,
উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে, উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে। তাহলে এ মেডিসিন বক্স অন দ্য টপ অথবা অন দ্য রুফ অথবা অন দ্য সিলিং অফ দ্য ডুরি অফ দ্য গো কার্ট অফ দ্য প্যালানকুইন, যেটাই আমরা বলি না কেন হবে, প্রতিটা সেন্টেন্সই হবে। অ্যান্ড টাইড বা ট্যাগড বা ফিক্সড উইথ এ রোপ, একটা দড়িতে বাঁধা রয়েছে, একটা দড়িতে বাঁধা। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা এইরকমভাবে আরও যত অল্টারনেটিভ সেন্টেন্স তোমরা লিখতে পারো লিখবে, এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করতে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের দক্ষতা বাড়বে ট্রান্সলেশনে। এবং আমি যেভাবে ক্লাস করাচ্ছি তোমরা এইভাবেই লিখে নেবে, এবং সাথে সাথে অল্টারনেটিভগুলোও প্র্যাকটিস করতে থাকবে। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেইভাবে বারবার প্র্যাকটিস করতে থাকবে, এবং প্রতিটা লাইনের সেন্স, মুড সেগুলো ভাবতে থাকবে। তাহলে কী হবে, তোমাদের মধ্যে দক্ষতা বাড়বে। তোমরা যদি পরীক্ষায় দুটো ট্রান্সলেশন আছে, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, দুটোই যদি ঠিকঠাক করে অ্যাটেম্প করতে পারো, তো তোমাদের পরীক্ষায় পার্ট 2 কোয়ালিফাই করার থেকে কেউ আটকাতে পারবে না। এটুকু আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম। তো যারা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, পাশে থাকো, এবং আমিও তোমাদের পাশে আছি যতদিন না তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ পার্ট 2 এক্সাম হচ্ছে। তো ধন্যবাদ। চলো পরের ক্লাসে আবার সকলের সাথে দেখা হচ্ছে।